আমরা মনে করি পলাশির যুদ্ধ শুধু ইংরেজদের বিরুদ্ধে হয়েছিল, না। সেই দিন নবাব সিরাজউদ্দৌলার দিকে সৈন্যই ছিল 50,000। কত? পলাশির যুদ্ধের ইতিহাস পড়িয়েন, মানে নবাব সিরাজউদ্দৌলার সৈন্য ছিল 50,000, আর কাফে মানে ইংরেজেরা ছিল মাত্র 3,000। ইংরেজ সৈন্য কত? আর নবাব সিরাজউদ্দৌলার সৈন্য 50,000। তারপরও নবাব সিরাজউদ্দৌলা অ্যারেস্ট হয়ে যাচ্ছেন গো। 47,000 বেশি সৈন্য। তারপরও পলাশির যুদ্ধ 1757-তে, যখন নবাব সিরাজউদ্দৌলা বাংলার নবাব। আর একটা কথা শুনে রাখেন, নবাব সিরাজউদ্দৌলাকে ভুললে হবে না। নবাব সিরাজউদ্দৌলা হচ্ছে এমন ব্যক্তি যে ভারতের আবহাওয়া পরিবর্তন করে দিয়েছিল। ইংরেজদের সবচাইতে বেশি ঘুম কেড়ে নিয়েছিলেন যিনি, তার নাম নবাব সিরাজউদ্দৌলা। 3টি রাজ্যতে তিনার প্রভাব ছিল। তখন ঝাড়খণ্ড হয়নি, তখন ছিল বিহার, উড়িষ্যা আর পশ্চিমবঙ্গ। 3টি রাজ্যের রাজা নবাব সিরাজউদ্দৌলা। আর শুধু তাই নয়, এই নবাব সিরাজউদ্দৌলা যখন 1757-তে পলাশির মাঠে যুদ্ধে নামেন, মাত্র 3,000 সৈন্য নিয়ে এই ইংরেজেরা কিছু ইংরেজদের 5 আটা ভারতীয়দেরকে এরা কিনে নিয়েছিল। তাদের মধ্যে একটা রাজবল্লভ, যিনি হচ্ছেন কলকাতার রাজা রাজবল্লভ। আর ওই রাজবল্লভ কলকাতা থেকে মুর্শিদাবাদের 12টা বাজালো। কি করলো? এখান থেকে সে লোক ঠিক করলো কাকে কাকে? জগৎ শেঠ। কাকে ঠিক করলো? মীর জাফর, নন্দু কুমার এবং উমি চাঁদ, আরও অনেকেই। এরাকে হায়ার করলো আর বলা হলো যে মীর জাফর, তুমি যদি নবাব সিরাজউদ্দৌলাকে মেরে দাও, তার জায়গায় তোমাকে বসাবো। ইতিহাস পড়িয়েন আপনি। মীর জাফর কখনো রাজি হয়নি এটাই, না। যারা বলছেন যে না মীর জাফর, না, প্রথম স্তরে মীর জাফর রাজি হয়নি। তখন মীর জাফরকে ভুল বুঝানো হলো, দেখো মীর জাফর, আমরা তো নবাবকে মারবো না, অ্যারেস্ট করব শুধু, আর ওই পদে তোমাকে বসাবো। তারপরে তো রাজা তুমি চাইলে কল ঘুরিয়ে দিও মানে তুমি নবাব সিরাজউদ্দৌলাকে তুমি ছুটিয়ে নাও আবার, কারণ রাজা তো তোমাকে বানিয়ে দিলাম। আমরা নবাব সিরাজউদ্দৌলাকে মারতে চাই না, ভারতীয়দের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে চাই না, আমরা শুধু রাজাটা পাল্টাতে চাই। এটা বলেছিল কে? এটা বলেছিল রাজবল্লভ, জগৎ শেঠ, নন্দু কুমার, উমি চাঁদ। এদের বক্তব্য ছিল এই উল্টা পাল্টা ঘুরিয়ে মীর জাফরকে তারা বলল, আমরা তো রাজাও চাই না, আমরা ক্ষমতাও চাই না, আমরা কোনো কিছুই চাই না, আমরা শুধু নবাব সিরাজউদ্দৌলাকে অ্যারেস্ট করব, পদে আপনাকে বসাবো। আপনার যেহেতু বংশের লোক নবাব সিরাজউদ্দৌলা, এরপরে তো নেতা আপনি, আবার নবাব সিরাজউদ্দৌলাকে ছেড়ে দিয়ে আপনি সৈন্য বানিয়ে দেন, সমস্যা কি? এই নাটক কেন আজকে বর্ণনা করা হয় না? কি দোষ হলো যে ইতিহাসের পাতা থেকে এই ইতিহাসকে মুছে দেওয়া হলো? ইতিহাসের লেখকগণ কেন এই কথাকে মুছে দিলেন? ইতিহাসকে মিটিয়ে, ইতিহাসকে পরিবর্তন করে আজকে যারা সেই দিন হিরো ছিল, আজকে তারাকে ভিলেন বানানো হলো। নবাব সিরাজউদ্দৌলাকে অ্যারেস্ট করে নিল এবং লোক দেখানো মীর জাফরকে কিছুদিনের জন্য পদে বসানো হলো। এরপরে মীর জাফরকে তারা মেরে দিয়েছিল। কিন্তু মারল কারা? মারল তারাই। শুধু তাই নয়, এই ভারত স্বাধীন আন্দোলনে যারা মুসলমানদের ইতিহাস লিখেছেন, তারা লিখেছেন ভারত স্বাধীন আন্দোলনে প্রায় 1 কোটি মুসলিম নিজের বাড়িঘর ছেড়ে দিয়েছে। কত? প্রায় 1 কোটি, এবং প্রায় 5 লক্ষ মুসলমানকে ফাঁসি দেওয়া হয়েছে। 5 লক্ষ। আর এরা মার্দে মুজাহিদ কি? শোনেন এদের কর্তৃত্ব, এদের প্রভাব, এরা কি করতে পারে। বিখ্যাত একজন ব্যক্তি, নাম হচ্ছে আব্দুল্লাহ, নদিয়া বাড়ি তিনার। কলকাতা হাইকোর্টের একজন জজ, ইংরেজ, যার নাম নরম্যান। 1771 20 সেপ্টেম্বর আব্দুল্লাহর কেস গেল কলকাতা কোর্টে।
এই কোর্টের জজ হাজার হাজার ভারতীয়কে ফাঁসির আদেশ দিয়েছে। 1771 অনেক দিন ধরে আব্দুল্লাহ খোঁজ খবর নিয়েছিলেন কখন এই শয়তানকে পাবো, যার গলা দাবিয়ে দেব। কোর্টের মধ্যে, কোথায়? কলকাতা হাইকোর্টের মধ্যে 1771 20 সেপ্টেম্বরে মোহাম্মদ আব্দুল্লাহ তার যখন ফাঁসির ঘোষণা হলো, ওখান থেকেই কুদে গিয়ে জজের গলায় এমনভাবে টিপে ধরলো তার নাড়ি ভুড়ি ওখানে বের করে ফেলে দিয়েছিল। এর নাম হচ্ছে আব্দুল্লাহ। ইতিহাস পড়েন। এরপরে দেখেন কিংসফোর্ড, এই যে ক্ষুদিরাম যাকে মারতে গিয়েছিল না, মারতে পারেনি, ফেলোয়ার হয়েছিল। নাম শুনেছি না নাম শুনিনি? ক্ষুদিরাম বসু, খুব তো নাম শুনি, ছেলেরাকে শোনায় এই ক্ষুদিরাম বসুকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আরে ক্ষুদিরামের আমি দুর্নাম করতে চাই না, কিন্তু যেই কাজ করতে গিয়ে ক্ষুদিরাম ফেল হয়েছিল, সেই কাজ যে করলো তার নামটা আজকে কেন নেই? আর কি মারদে মুজাহিদ দেখেন, আল্লাহু আকবার। শের আলী, বীর বিপ্লবী নেতা একজন, কি শের আলী, মাত্র 14 বছর বয়স যখন কিংসফোর্ডকে মারে। কয় বছর? 14 বছর মাত্র গো। ক্ষুদিরাম মারতে পারলো না, শের আলী খান 14 বছর বয়সে তাকে মেরে দিল। আর মারার পরে তাকে কালাপানির শাস্তি হয়ে গেল। ইংরেজিরা কি ছেড়ে দেবে? মুসলমানেরা তো ওগুলো তাওয়াক্কা করে না, কি করবি না করবি, মরলে 2-4 টাকা নিয়েই মরবো, এখনও তো নিয়ত এটাই। কালাপানি পাঠিয়ে দিল কাকে? শের আলী খানকে। বেচারা খাটেন ওখানে আর খালি খোঁজ ধরেন কি করে কি করা যায়। একজন কুখ্যাত জজ লর্ড মেয়ো, ইংরেজি লর্ড মেয়ো, এই একবার পরিদর্শনে গেছে। কোথায়? আন্ডোমান। জেলার হয় না, জেলার যারা দেখাশোনা করে, জেলার দেখাশোনা করতে গেছে আন্ডোমান। তো ওখানে দেখা করতে গিয়ে শের আলী, ও তো জেল খাটছে, তো ইংরেজকে মেরে দিয়েছে, তার জন্য জেল খাটছে। ও কিন্তু তাক লিয়েছিল, তো এরা তো আমাকে ছাড়বে না, আমি ওদের নেতাকে মেরেছি, আমাকে ছাড়বে? এই ওকে লোকের ফাঁসি দিবে। তো ফাঁসি একটাকে মারলো, ফাঁসি 100টাকে মারলেও 100 বার ফাঁসি দেওয়া হয় নাকি? তুই মারবি একবারই, আমরা তো জীবন একবারই পেয়েছি। আবার আছে কেউ যে 7 বার 7 জনম বিশ্বাস করে না, আমরা 7 জনমের বিশ্বাস করি না, আমরা একটাই জনমের বিশ্বাস করি। শের আলী খান আন্দামানের মধ্যে আছে, বয়স মাত্র 14 বছর, বড় একটা নেতাকে মেরেছে কিংসফোর্ডকে, তারপরে আন্দামানে জেল খাটছে কষ্টে। 14 বছর বয়সে যখন দেখেছে লর্ড মেয়ো একজন পরিদর্শন করছে জেল, সুযোগ পেয়েছে সে, ওখানেই ছোট্ট একটি পাথরের চাকু, জেলের মধ্যে লোহার চাকু পাওয়া যাবে ভাই, কি মুজাহিদ এরা দেখেন, পাথরকে ঘুষে ঘুষে চাকু বানিয়ে দিয়েছে। আন্ডোমানে পাথরকে ঘুষে ঘুষে চাকু বানিয়ে দিয়েছে। আর সেখানকার পুলিশেরা তো নিরাপদ থাকে যে এদের কাছে তো অস্ত্র নেই, এরা মারতে পারবে। কে জানে যে ছোট্ট পাথরের চাকু বানিয়ে দিয়েছে শের আলী, ওখানেই ধরে ওই পাথরের চাকু দিয়ে তার নলকে কেটে দিয়েছে ইংরেজি। এর নাম হচ্ছে শের আলী, ইতিহাসের পাতায় জায়গা পাবে না। খুব মনে পড়ে তোমাকে, খুব মনে পড়ে এই সমস্ত নামগুলি, কিন্তু কোনোদিন নাম পড়ে না ভারত স্বাধীন আন্দোলনের মূল যারা নেতা ছিল এই শের আলীকে, তারপরে তারা ফাঁসি দিতে। প্রিয় বন্ধু শোনেন, সর্বভারতীয় নেতা একজন আহমদুল্লাহ, সর্বভারতীয় নেতা, বিখ্যাত ব্যক্তি। দিল্লি তো প্রভাব ছিল তিনার, বাংলা তো ছিল। ইংরেজরা কোনো মতে একে পারে না, কোথায় বনে সৈন্য তৈরি করে, জঙ্গলে সৈন্য তৈরি করে, মানে তখনকার যুগে তো সৈন্য তৈরি করা অবৈধ, কারণ তখন তো ক্ষমতা ইংরেজের। যখন কিছু পারে না ইংরেজেরা, তখন এই আহমদুল্লাহ ইনার বিরুদ্ধে ইংরেজেরা ওই যুগে বলল যে যে আহমদুল্লাহকে মারবে বা তার মাথাটা এনে দেবে তাকে 50,000 টাকা দেওয়া হবে। এই যুগের 50,000 নয় গো, ওই যুগের 50,000 মানে এখন ধরলেন 10-25-30 বিঘা জমি। ওই যুগের 50,000-এর কথা বলছি। ইংরেজ ঘোষণা করলো এই আহমদুল্লাহকে যে ধরে এনে দিতে পারবে 50,000 টাকা দেওয়া হবে তাকে। কোনো ব্যক্তি এই সাহস করলো না। একজন জমিদার যার নাম হচ্ছে জগন্নাথ বাবু, ভারতীয় 5 আটা গোলামেই, সে কী করলো, আহমদুল্লাহকে ভুলিয়ে ভালিয়ে ডাকলো, আমি তোর খাতায় নাম লেখাবো। মানে এই তো মুসলমান মানুষকে একটু বিশ্বাস করে, আমরা তো আর এমন নয়।
যে জাঙ্গিয়ে পড়ে বলবো যে তুমি ভারতীয়, তোমার আধার কার্ড দেখাও। ওকে কে অনুমতি দিল তুই আমার আধার কার্ড দেখবি? ওই বর্ধমানে ঘটনাটা ঘটলো না, গরু কেসলিয়া মারলো। তুই কে হে যে তুই আমার আধার কার্ড দেখবি? তুই কে? আশ্চর্য নীতি। রাস্তায় চলতে গেলে একটা সাধারণ মানুষকে কি করে বলে তুই আধার কার্ড দেখা? কেন তোকে আধার কার্ড দেখাবো? ট্রেনে যদি টিকিটও দেখাতে হয় তাহলে আমরা টিটি ছাড়া কাউকে দেখাই না, দেখাই। এর জন্য দেখবেন ট্রেনে যখন টিটি থাকে, সিভিল ড্রেসে থাকতে গেলে এখন কার্ড দিয়ে থাকে, ট্রেনে লোক বুঝতে পারে আমি টিটি। কার্ডের জায়গায় দেখাতে হবে। তুমি দুনিয়ার কে না কে অপবিত্র নাপাক মন মানসিকতার মানুষ, আর তুমি বলছো আমাকে আধার কার্ড দেখাও। তুই কে? তোকে আধার কার্ড দেখাবো? सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। শোনেন, যখন আহমদুল্লাহর উপরে 50,000-এর অফার করলো ইংরেজেরা, একে যে ধরে জেনে দেবে 50,000 টাকা পাবে, তখন জমিদার জগন্নাথ বাবু আহমদুল্লাহকে উলিয়ে বুলিয়ে ভুল ভালিয়ে দিয়ে ডাকলো বাড়ি। আর ওই শয়তান জল পানের বাহানা দিয়ে পানিতেই বিষ মিশিয়ে দিল আহমদুল্লাহ। হাজার হাজার সৈন্য নেতা ছিলেন আহমদুল্লাহ। তারপরে তাকে মেরে দিয়ে ইংরেজদের কাছ থেকে 50,000 ইনাম নিয়েছিল, পুরস্কার নিয়েছিল। আজকে তাদের নাম আমাদেরকে মুখস্থ করতে হবে, আজকে তাদের ইতিহাস আমাদেরকে পড়তে হবে, আমাদের গৌরব উজ্জ্বল ইতিহাস। আমরা হচ্ছি ওই খানদানের, ওই বংশের। হান্টার, যে ভারতবর্ষের ইতিহাস লিখেছে সবচাইতে ভালো, তিনি বলছেন আমি লখনৌ থেকে একবার লাহোর যাচ্ছি। তিনি ইংরেজ, তারপরে কথা বলছেন। লখনৌ থেকে লাহোর যাচ্ছেন তিনি বলছেন যেতে 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 একটা জায়গায় আমার ড্রাইভার গাড়ি চালাতে পারে না দুর্গন্ধের কারণে। হান্টার বলছে যে আমার ড্রাইভার গাড়ি চালাতে পারে না কেন? দুর্গন্ধের কারণে। আমিও পাচ্ছি দুর্গন্ধ। এত দুর্গন্ধ কিসের? আমার ড্রাইভারও নামলো, আমিও নামলাম। দেখলাম এই কিছু দূর থেকে একটা ধোঁয়া আসছে, গন্ধ ওদিক থেকে আসছে, এক পা দু পা। আমি আমার ড্রাইভার এগোতে এগোতে দেখি সেখানে অসংখ্য মুসলমানদেরকে উলঙ্গ করে বেঁধে রেখেছে। ইংরেজেরা অসংখ্য মুসলমানদেরকে উলঙ্গ করে বেঁধে রেখেছে, কিন্তু ধোঁয়াও ওখানে নেই, আগুনও ওখানে নেই, গন্ধও কিছু নেই ওখানে। আর একটু এগিয়ে গেলাম, আগুনের উৎস কোথায় আছে, আর একটু যেয়ে দেখি ইংরেজেরা বড় একটা গর্ত করেছে। কোমর বেঁধে বেঁধে এই ভারতীয় মুসলিম যারা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করত, জ্বলন্ত অগ্নিকুণ্ডে তাদেরকে রস্সা দিয়ে টেনে ফেলে দেওয়া হচ্ছে। বারবার তাদেরকে এই কথা বলা হচ্ছে, তোমরা বলো ইংরেজদের বিরুদ্ধে আর লড়বো না, অস্ত্র ফেলে দিলাম, তোমাদের কোমর থেকে রস্সা খুলে দেবো, তোমরা এখান থেকে বেঁচে যাবে। ভারতীয়রা, সেই ইংরেজ লেখক হান্টার বলছে আমি আমার ড্রাইভার দেখলাম, আমি তো ছিলাম ইংরেজ। মানে হান্টার বলছে আমি তো ছিলাম ইংরেজ তো আমাকে দেখে সন্দেহ করবে না। আমার চোখের সামনে উলঙ্গ করে মুসলমানদেরকে কোমরে রস্সা বেঁধে ওই আগুনে ফেলে দিচ্ছে, আর আগুনে পুড়ে পুড়ে যে কালো ধোঁয়া আসছে ওরই দুর্গন্ধ এটা। জানতে চাইছো আমরা কি করেছি? আজকে আশ্চর্য লাগে, আমরা যখন ভারত স্বাধীন আন্দোলনে সবচাইতে বেশি রক্ত দিয়েছি, আজকে আমাদেরই পিছনে লাগিয়ে দেওয়া হচ্ছে ফোর্স। শুনেন, আমরা নাম শুনেছি নেতাজি সুভাষচন্দ্র বোস, কিন্তু আপনি কি জানেন এই নেতাজি সুভাষচন্দ্র বোসের ডানে বামে আগে পিছনে যতজন লোক ছিল সবাই মুসলমান। নেতাজি সুভাষচন্দ্র বসুর রাইট হ্যান্ড ছিলেন আবিদ হাসান, এবং তিনার আরও একজন সহযোগী শাহনওয়াজ খান, আরও একজন সহযোগী আব্দুল আজিজ, আরও একজন সহযোগী মোহাম্মদ খান, আরও একজন সহযোগী আব্দুল করিম গনি, আরও একজন সহযোগী কর্নেল জিলানি। এই রকম হাজার হাজার ব্যক্তি সহযোগিতা করেছিল ওই সময়তে সুভাষচন্দ্র বোসকে। আর আজকে আমরা মনে করছি সুভাষচন্দ্র বোসই হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভারত স্বাধীন আন্দোলনের সবচাইতে বড় নেতা। না ভাই, সবচাইতে বড় নেতা নয়, বিখ্যাত নেতা আশফাকুল্লাহ খান। এটা ঘটনা বলে শেষ করব। দিল্লি থেকে খবর এলো অস্ত্র তো নেই, মানে তখন সৈন্য রেডি করা মানে তো অবৈধ। আমি বারবার এই কথাটা এর জন্য বলছি, শাসন তো ইংরেজের,
শাসনকার ইংরেজের। তো আপনি সৈন্য যদি তৈরি করেন ইংরেজদের বিরুদ্ধে, তো শাসকের বিরুদ্ধে চলে গেল না ওটা? দিল্লি থেকে খবর এলো আশফাকুল্লাহ খান, কি অস্ত্রের অভাব, অস্ত্র কিনতে হবে ইংরেজদের বিরুদ্ধে। বেচারা জমি জায়গা ডিহি ডব্বর বাড়ি ঘর তাক বেঁচে দিলেন। ওই টাকা নিয়ে যাচ্ছেন জমা করতে নেতার কাছে, কিন্তু এই টাকাতে তো হবে না, ইংরেজদের সঙ্গে মোকাবিলা করতে হবে, এই টাকা তো হবে না। তিনি যাচ্ছেন 1925-এ 9 মার্চ, 1925-এ 9 মার্চ। ওই সময়তে ট্রেনে করে ইংরেজেরা টাকার বাক্স নিয়ে যাচ্ছে। মানে ট্রেন ভারতে কিন্তু ইংরেজেরা এনেছে, ট্রেন ভারতে কি এনেছে? এনেছে ইংরেজেরা, যদিও এখন খাচ্ছে ফের আর একটা ইংরেজ। ওই ইংরেজ অনেক ভালো ছিল গো এখনকার ইংরেজের চাইতে, সত্যি ভালো ছিল। আল্লাহু আকবার, কি যে চলছে দেশে ওটা তো বলা যাবে না। যাই হোক, তো আশফাকুল্লাহ খান টাকা দিতে যাচ্ছেন, কিছু মূল্য হয়েছে, নেতার কাছে জমা করতে যাচ্ছে ভারত স্বাধীন আন্দোলনে যাতে কাজ লাগে। 1925 9 মার্চে তিনি দেখছেন ওই শয়তান বদমাস ইংরেজেরা টাকার বাক্স নিয়ে যাচ্ছে। কাতে করে? তখন কয়লার ট্রেন ছিল, কয়লার ট্রেন, ডিজেলের ট্রেন ছিল না। তো ট্রেনে যাচ্ছে, ট্রেনগুলো কিন্তু জোরে চলতো না, এখনকার মতন এত জোরে চলতো না, কয়লার ট্রেন আসতে চলতো। আশফাকুল্লাহ খান একাই টাকার পুটলিটাকে কোমরে বেঁধেছেন এবং অস্ত্র নিয়েছেন, অস্ত্র নিয়ে একাই ট্রেনের ওপরে আক্রমণ করেছেন, একাই বেচারা 12 জন ইংরেজকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে 1925-এ 9 মার্চ পুরো ট্রেন একাই লুটপাট করে নিয়েছে, একাই। কিন্তু ইংরেজদের হাত থেকে তো বাঁচা খুব মুশকিল না। তারপরে এটা ঘটেছে 1925-এ, আর 1927-এ বেচারাকে ওই কাজের জন্য অ্যারেস্ট করে নিয়েছে। ইংরেজ তো লাগিয়ে দিয়েছে না লোক, ওকে ধর কোথায় আছে। 1927-এ তিনি অ্যারেস্ট হয়ে গেলেন এবং 19শে ডিসেম্বর ওই বেচারাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। আজকে বলতে চাই, হে প্রিয়, কি আমরা এমন দোষ করলাম যে আমাদের নামটা তুমি নিতে ভুলে যাচ্ছ? আমরা বলি না নেতাজি সুভাষচন্দ্র বসুর কোনো অবদান নেই, গান্ধীজির অবদান নেই, আমরা বলি না, কিন্তু তোমার ইতিহাসের পাতায় কেন আমাদের নামটা তোমরা ভুলে গেলে? আমরা সিংহভাগ ভূমিকা পালন করলাম, আজকে ইতিহাসে আমাদেরই জায়গা পাচ্ছে না। কোনো একটা চ্যাপ্টার, কোনো একটা পাতার কোনাতেও নবাব সিরাজউদ্দৌলার ইতিহাস বর্ণনা করা হয় না। তিতুমিরের সৈয়দ মীর নিসার আলীর কথাকে তোমরা ইতিহাসের পাতা থেকে কেন বিচ্ছেদ করে দিচ্ছ? প্রিয় বন্ধু, মনে রাখবেন, আমরা বর্তমান পরিস্থিতিতে এমন একটা সময়ে বসবাস করছি, এমন একটা সময় চলে এসেছি যেই সময় আমাদের ইতিহাসকে মুছে দেওয়ার একটা কুপ্লান চলছে। আপনাদের কাছে যেটা আমি শেষ এই 1 মিনিটের মধ্যে যেটা বলতে চাইছি শোনেন। আমার আপনার ছেলে মেয়ে যারা শিক্ষার্থী, মানে পড়াশোনা করছে যারা, তাদেরকে শুধু ওদের ইতিহাস আপনি পড়েন না। কেন জানেন? যদি ওদের ইতিহাস পড়ে তো কালকে আপনাকে জিজ্ঞাসা করবে যে আব্বা, ভারত স্বাধীন আন্দোলনে তোমরা কোনটা ছিলে? করবে না? করবে, কারণ তাদের ব্রেনে ওটাই ভরা হয়েছে। আজকে স্কুলে বলা হচ্ছে, আপনার ওই 6-এর ছেলে বা মেয়েটাকে আপনি জিজ্ঞাসা করেন যে আমরা আগে কি ছিলাম, মানুষ কি থেকে এসছে, তো দেখবেন আগে বলবে আমরা আগে বাঁদর ছিলাম আব্বা। বলবে না? বলছেন। কারণ এটা মুখস্থ করে স্কুলে তাকে পরীক্ষায় লিখতে হয়। আব্রাহাম লিঙ্কনের এই পদ্ধতি, এই আইডিওলজি তাদেরকে পড়তে হয়, লিখতে হয়। কিন্তু প্রিয় ভাই, আপনি জানাবেন না আপনার ছেলে মেয়েদেরকে? আমাদের কচিকাচারা একটাও জানবে না আমাদের পূর্বপুরুষদের ইতিহাস? এটা কি করে হতে পারে? তারাকে জানাতে হবে আমাদের এই যোদ্ধাগুলোর নাম, তারাকে জানাতে হবে আমরা এমন একটি ওয়ারেস সূত্র, এমন একটি সূত্র আমাদের সঙ্গে জড়িত আছে যারা কোনোদিন বাতিলের সম্মুখীন মাথা নত করতে শিখেনি। এর জন্য তো আমরা বলেছি, সর কাটা সকতে হ্যাঁ হাম, সর ঝুঁকা সকতে নেই। এটা আমরাই লিখেছি, সর কাটা সকতে হ্যাঁ হাম, সর ঝুঁকা সকতে নেই। এটা তো আমাদের নবীর কাছ থেকে শিখেছি গো। মাথা নত হবে না মৌলভী সাহেব, কাটবে তুমি কেটে দাও, ছেটে দাও, সমস্যা নেই। কিন্তু যদি মনে করো যে না ছোটো করে দেবো, ওটা সম্ভব নয়। আল্লাহ যেন আমাদের সকলকে সহজ সরলভাবে এই কথাগুলি বোঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।